শুরু করতে যাচ্ছি শাহজাহান তন্ময় পর্ব 2, লেখনীতে নাবিলা ইশক। জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় নিজের ঘরে এসেই ওয়াশরুমে ঢুকেছে। গোসলটা এখনই করতে হবে, রাতে গোসল না করলে তার ভালো ঘুম হয় না। খারাপ স্বভাবের মধ্যে একটি এটা। মাত্রই গোসল সেরে বিছানায় বসেছে, সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ে। উদম দেহে তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে দৃষ্টির বাইরে চলে গেল। পরপর দরজায় কয়েকটা কড়াঘাত পড়ে। তন্ময় আনমনে সামান্য হাসে, জেনেও গলার স্বর গম্ভীর করে জিজ্ঞেস করে, কে? ওর ছোট জবাব দেয়, আমি। কি চাই? ওরও এবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফটটা তো পেলাম না তন্ময় ভাই। তন্ময় উঠে দাঁড়ায়, কাবার থেকে একটি টি শার্ট কোনো রকমে গায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে আয়। ওরু যেন অনুমতির অপেক্ষাতেই ছিল। অনুমতি পেতেই তড়িঘড়ি করে ঢুকলো। ওর পরনে এখনও লাল রঙের প্রিন্সেস গাউন, মাথায় ক্রিস্টালের ক্রাউন, দু হাতে লাল রঙের গ্লাভস। সাজটা বেশ ইউরোপিয়ান ভাইবস দিচ্ছে। ওরুকে মানিয়েছি চমৎকারভাবে, অক্ষরা লাগছে দেখতে। ও হাতটা বাড়িয়ে দেয়, আমার গিফট দিন। তন্ময় নরম গলায় প্রশ্ন করে, কী গিফট চাই? ওর চাওয়াটুকু যেন ঠোঁটেই ছিল। চটপটে আধারে গলায় বলল, বাইসাইকেল। আমার বাইসাইকেল লাগবে, যত দ্রুত সম্ভব তত দ্রুত। সাইকেল দিয়ে কি হবে? মর্জি, প্রতিদিন ওই সাইকেল চালিয়ে স্কুলে যায়। ওর সাথে মিলেমিশে আমিও যেতে চাই। আমার গাড়িতে যেতে একদম ভালো লাগে। তন্ময় জিজ্ঞাসা করল, খুব চঞ্চল মেয়ে, সাইকেল নিয়ে দেওয়াটা কি ঠিক হবে যদি দুর্ঘটনা ঘটিয়ে বসে? তন্ময় চিন্তিত হলেও ওর মুখের ভাসমান আকাঙ্ক্ষা ভাঙতে পারল না। নিজের কাছেই হার মেনে বললে, আচ্ছা এনে দেবে। তন্ময় যেহেতু বলে ফেলেছে, তার মানে এনেই দেবে, এতটুকু বিশ্বাস আছে। খুশিতে ও দিক শূন্য হয়ে ছুটে বেরিয়ে গেল। তন্ময় হাতে তুলে নিল সেলফোনটা। কাজের চাপে পড়ে সে সাইকেলের ব্যাপারটা ভুলে যেতে পারে। এখনই অর্ডার করে ফেলা যায়। অনলাইনে পরিচিত কয়েকটি বাইক সাইকেলের পেজ ঘুরে বেড়াতে এসেছে। মেয়ে মানুষ উজ্জ্বল রঙের সব পছন্দ করে, যেমন পিঙ্ক, ইয়েলো, কিন্তু তন্ময় কালো সাদার মিশেলে একটি সাইকেল পছন্দ করে বসেছে। তার মনে হলো এই সাইকেলটায় বসলে ওর খুব ভালো লাগবে। ব্যাস, তখনই অগ্রিম পেমেন্ট করে অর্ডার দিয়ে ফেলেছে। পরশুর মধ্যেই চলে আসবে। এবং যেদিন এলো তখন তন্ময় বাসায় ছিল না, সে অফিসে ছিল। বাড়িতে ফিরে দেখছে ওর হাস্যজ্জ্বল মুখখানে। সাইকেলটা পেয়ে মেয়ের আনন্দের মাত্রা যেন আকাশ ছোঁয়াবার। তন্ময় মন বলল, যদি সে জানতো মেয়েটা এত খুশি হবে, তাহলে আরও আগে একটা সাইকেল নিয়ে আসতো। আচ্ছা, যখন সাইকেলটা পেল তখন কতটা খুশি হয়েছিল? সে তো দেখতে পেল না, বাসায় থাকলে দেখতে পারত। তন্ময় বন্যমহলের সবচেয়ে গম্ভীর নীরব মানুষ। প্রয়োজন ছাড়া তার মুখ থেকে একটা শব্দ বেরোয় না। বন্ধুদের কার্যলাভ নীরব দর্শকের মতো শুধু শোনে আর দেখে যায়। তাই বন্ধুদের সবার চরিত্র সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলে তন্ময়, যখন কিছু বলে তা গুরুত্বপূর্ণ জানে। বন্ধুদের মধ্যে তো তাই, এবং তার কথাবার্তা মান রাখা হয় দারুণভাবে। যেমন সেদিন রিয়ান আড্ডায় এসে পৌঁছলো মন খারাপ নিয়ে, মারাত্মক ধরনের ডিপ্রেসড সে। বন্ধুমহলে সবাই উতলা হয়ে প্রশ্ন করল, কী হয়েছে? রিয়ান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মনের সব কথা খুলে বলল। সে সুহানিকে মোটেও পছন্দ করতে চায় না, তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে? কেন এত আকর্ষণ অনুভব হচ্ছে? আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খুলল, খুব সাবলীল গলায় বলল, when you try not to fall for someone, you will try fall harder and stronger. রিয়ান তখন অসহায় চোখে তাকিয়ে থাকলেন। তন্ময় উপদেশ দিয়েছিল শান্ত কণ্ঠে, সমুদ্রের স্রোত কি থামাতে পারবো আমরা? কখনো না। থামানোর চেষ্টায় উল্টো ডুবে যাব, না হয় মরে যাব। কিন্তু ওই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। চলতে গিয়ে হয়তো বা উপভোগ করবো, না হয় বৈরাগ্য হব। রিয়ান তন্ময় সেই কথাগুলো আজও মনে রেখেছেন। ওই এক একটা কথা মনে গেঁথে নিয়ে মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূর এসেছে। এখন পর্যায়ক্রমে পছন্দের মাত্রা ভীষণ গভীর। পছন্দ এখন সাধারণ শব্দ মাত্র, বলা যায় ভালোবাসে।
এক নিদারুণ ভালোবাসার জন্ম হয়েছে তার মনে, যার কোনো শেষ নেই। রিয়ান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি তার ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গেছে, এতটাই দূরে যে সেখান থেকে ফেরার আর রাস্তা নেই। তন্ময় অবশ্যই গম্ভীর স্বভাবে, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুর অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সবসময় বিপরীত বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস তাই হবে। শুধু একটা বিষয় তার মুখ সবসময় না শোনা যায়, সেটা অরুর বিষয়। মাহিন যখন করুর মুখে আবদারের সুর ধরে পড়লে, তন্ময় প্লিজ একদিন অরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেয়। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার আগেই তার মুখ কাজ করে, গম্ভীর গলায় বলে ওঠে না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথার এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের উপর আদৌ কি পড়েছে নাকি দ্বিধায় বিষয়। সে অন্যমনস্ক হয়ে আছে, এসেছে অবধি বিষয়টা খেয়াল করে রিয়া। ড্রিঙ্কসের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ালো, তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো, প্রশ্ন করলো কি হয়েছে, অরু বুঝি বেশ পেইন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকালো, ওই দৃষ্টিতে অদ্ভুত কাতরতা দেখালো, মুখে কিছু বলল না, চেয়ে থাকলো শূন্যে। মাহিন জিজ্ঞেস করলো কিছু হয়েছে? মুহূর্তেই বন্ধুদের মধ্যে চিন্তার জোরালো তোড়জোড় শুরু হলো। আপাতত সব কয়েকটা নীরবতা পালন করছে। তন্ময় বেশ ডিপ্রেস দেখাচ্ছে, এমনটা কখনো দেখা যায় না। এভাবে মন খারাপ করে থাকা ছেলে সে না। মাহিন উত্তেজিত হলো, তার হাতে ড্রিঙ্কসটাও বিষাদ লাগলো। সে উঠে দাঁড়ালো, কাছে গিয়ে তন্ময়ের কাঁধ চেপে তাকে দাঁড় করালো, নিয়ে চললো রেস্টুরেন্টের ছাদের দিকটায়। যাবার আগে বলল, থাক তোরা, আসছি। রিয়ান থাকলো না, মানিব্যাগ পকেটে ভরতে ভরতে দুজনের পিছু ছুটলো। এই রেস্টুরেন্টের ছাদটা বেশ আকর্ষণীয়, মানুষজন আপাতত নেই। তন্ময় তার দুই বন্ধুর মধ্যিখানে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালো, দেখা দেখি মাহিন আর রিয়ানও ধরায়। এবার আর কেউ প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে চাকচমক রাস্তায়। তন্ময় একসময় নিজেই আনমনে প্রশ্ন করে অদৃশ্যে, আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিয়ান চাপা সরে গেল, আমার দেখা সব থেকে ধৈর্যশীল পুরুষ তুই। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল, ছটফট করে উঠল, বলল, আজকাল বাসায় ফিরতেও ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছলেও অশান্তি অনুভব করি, নিজেকে ভীষণভাবে অধৈর্য মনে হচ্ছে। হঠাৎ কী কারণে এমন মনে হচ্ছে তোর? তন্ময় কপালে আঙুল ঘষে ফিসফিস করে বলে, ওরও আমার পছন্দ করা শুরু করেছে। আল্লাহ। মাহিন বড়সড় চোখে তাকায়। রিয়ান আপ্লুত কণ্ঠে বলে, তা তো আনন্দের বিষয়, আর তোর মতো ছেলের ওপর ফল করা কি সাধারণ বিষয় না? আচ্ছা, বুঝতেছিস কীভাবে ওরও তোকে পছন্দ করেছে? মাহিন তেরা চোখে তাকায় রিয়ানের দিক, যেন গাধার মতো কথা বলেছে। ধমকের স্বরে বলে, গাধা নাকি তুই, নাকি বলদ? ওরুকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো তো বুঝবে না তো কে বুঝবে, তুই? আচমকা তন্ময় হেসে ওঠে, হাসির শব্দে চমকায় মাহিন। তন্ময় হাসতে হাসতে তাকালো বন্ধুর দিকে, হেসে হেসেই বলল, আমি বাড়িতে থাকলে ও আমার চারিপাশে ঘুরবে, আমার সাদা রং পছন্দ না, ঘুরে ফিরে সাদা কামিজ পরবে, ড্রয়িংয়ে খেতে বসলেও ঘুরে ফিরে আমাকে দেখবে। ইদানিং ভীষণ সাজগোজ করে থাকতে চায়। ভাব সাত সকালে যাকে ঘুম থেকে ওঠানো দুষ্কর, ওই মেয়ে কাজল পরে সকাল সকাল সামনে এসে দাঁড়ায়। আর ওর এসব পরিবর্তন আমি একা দেখেছি, বাড়ির সবাই দেখছে। সেদিন বাবা এলো রুমে, এসে বলতেছে আমার ভিন্নভাবে চলাফেরা করতে, আমার চলাফেরা, কাপড় চোপড় পরার ধরন দেখে নাকি ওর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠলাম, হাসতে হাসতে চোখের কোনো পানি এসে জমেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল, অদূরে তাকিয়ে বলল, নিজেকে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেন যে ওরও আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করি না ইদানিং তাই করছি।
সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো ওরও রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আমি প্রাইভেসি মেনটেন করি, অথচ জানিস আগে যে চোখে দেখতাম আজকাল তার বিপরীত হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা খুব বিশ্রী হয়ে উঠেছে দিনকে দিন। রিয়ান সতর্ক গলায় বলল, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই ওরকে চাস অ্যাজ আ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, ওরও অনার্সে পড়াকালীন না হয় বিয়ে করবি। আমার বিশ্বাস ওর বাবা মা কোনো মতেই অমত করবেন না। তুই বেস্ট ওর জন্য, তার চোখ পারফেক্ট কেউ হতে পারে না। তন্ময় বিপরীতে চুপ রইল, প্রত্যুত্তরে করল না। সমস্যা তো মুস্তফা সাহেব নিয়ে, মেইন ভিলেন তো তার পিতা মহাশয়। ভদ্রলোক সব কিছু জানেন, তন্ময়ের অনুভূতি সব বোঝেন। বাবা থেকে তন্ময়কে সব কিছু জানেন, তন্ময়ের অনুভূতি সব বোঝেন। বাবার থেকে তন্ময়কে ভালো বোঝে কেউ না। মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা এড়িয়ে বেড়াচ্ছে। তন্ময় ভালোভাবে অবগত। তন্ময়ের উদাসীনতা দেখে আর কোনো প্রশ্ন করেনি রিয়া। ওরা সব আবার তন্ময়ের নীরবতাকে প্রাধান্য দেয়। তন্ময় ল্যাপটপ টাইপ করছে, পাশেই ওরও দীপ্ত বসে পড়ছে। পড়ছে বললে ভুল হয় ওর ক্ষেত্রে। ও বইয়ের ফাঁকে ফাঁকে উকি ঝুঁকি দিচ্ছে, দৃষ্টি শান্ত নেই। তন্ময়কে দেখে যেন দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গভীর মুখে কাজ করছে, মাঝে মধ্যে মুখ খুলে শুধু দীপ্তির পড়াগুলো বুঝিয়ে দিচ্ছে। 9টার মধ্যে দীপ্তির সব সাবজেক্টের হোমওয়ার্ক শেষ হলো। বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে ও উঠে দাঁড়ালো। আর চোখে ওরুকে দেখে হঠাৎ করে বলল, চোখ এক জায়গায় বই অন্য জায়গায় থাকলে পড়াশোনা শেষ কিভাবে হবে ওরুপি? ওরু ভাবাচাকা খেয়ে গেল। চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এমন ভাব করে রেখেছে যেন কিছুই শোনেনি, কিন্তু বাস্তবতা ভিন্ন। সে ছোট থেকে ছোট বিষয়ও খেয়াল করে। নিজেকে, নিজের মনকে সংযত করলেও চোখ দুটোকে সংযত করা গেল না। এই যে ওর কানের পেছনে চুল গুজে আদুরে চোখে তাকাচ্ছে, ছটফটিয়ে উঠছে, বসছে, কিছু একটা বলবে হয়তো। তন্ময় এসব কীভাবে অগ্রাহ্য করবে? ওরও হাঁসফাঁস করে মুখ খুলে, তন্ময় ভাই। তন্ময় ব্যস্ততা দেখিয়ে না তাকিয়ে প্রতি উত্তর অস্পষ্ট শব্দ করল, আপনি সালমা আপুকে চেনেন? তন্ময়ের সংক্ষিপ্ত জবাব, না। ওরা যেন খুশিই হলো। চেনেন না? সত্যি? ওই যে আমাদের পাশের বিল্ডিংয়ে আপুটা বারবার ছাদে এসে দাঁড়ায় যে। তন্ময় দৃষ্টি উঠিয়ে স্বাভাবিক চোখে তাকালো। ওরা আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? স্বাভাবিক থাকাটা কষ্টের হয়ে পড়লো তন্ময়ের জন্য। সে ভ্রু কুঁচকে প্রশ্ন করলে, কী বলতে চাচ্ছিস? তোর এত কথার মেইন পয়েন্ট কী? ওরু মুখ গোমরা করে বলে, আপুটা ভালো না জানেন? কেমন জানো? আপনার দিকে বাজে চোখে তাকায়, খেয়াল করেননি বুঝি? সেদিন দেখলাম না বিকেলে কেমন করছিল, আর আজ তো আমায় ডেকে বললো আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? ওর দ্রুত বলে, না না, আমি কেন দেবো? কখনো দেবো না। পাগল নাকি? মাথা খারাপ? আমাকে চেনে? শেষের দিকে একরকম বিড়বিড় করেই বলল। তন্ময় আনমনেই নরম গলায় বলল, গুড, ভেরি গুড। আড়ালে তন্ময় সামান্য হাসে। ওরও পুনরায় হাঁসফাঁস করছে। ঘড়ির কাটার 10টায় যেতেই তন্ময় উঠে দাঁড়ালো, ল্যাপটপ গুছিয়ে ফেললো, সেগুলো টেবিলে রেখে পিছু ফিরে দেখলো ওরও তখনও বসে, যেন এখনও এখানেই থাকবে। তন্ময় ডান ভ্রু তুললেই ওরও নিঃশব্দে মুখ বাঁকালো, ধীরে সুস্থ উঠে দাঁড়ালো, বইপত্র বুকে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হলো। তবে যায় তো যায় না অবস্থা। দরজার কাছটায় গিয়ে ফিরে তাকালো, ঘুরে দাঁড়ালো, বিড়বিড় করে জিজ্ঞেস করলো, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখ গম্ভীর রাখার চেষ্টা করলো। এই গম্ভীর মুখে দেখে ওরও ভয় পায়, দ্রুত পায়ে ছুটে পালালো। তন্ময়ের অধরজোড়া হাসির বিচরণ। বেশ খানিকটা দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। হেঁটে গিয়ে দাঁড়ায় বারান্দায়, বাতাস ঠান্ডা, একটা সিগারেট অজান্তেই ধরিয়ে বসে। সেদিন ছিল শুক্রবার, 3:30 ছিল মেঘলা, বেশ রাত করে ঝুম বৃষ্টি নামে। তন্ময় বন্ধুদের সাথে 2 দিনের ট্যুর দিয়েছে, ফিরেছে মাত্র, সামান্য ড্রিঙ্কসও করেছিল, তবে নেশা ধরেনি তাকে। এতটুকুতে নেশা চড়েও না তার। গভীর রাতে যখন বাড়িতে ঢুকলো, সব শান্ত, নিস্তব্ধ, অন্ধকার, একদম ভিজে একাকার। তন্ময় সেভাবেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে ঢোকে না।
দাঁড়িয়ে থাকে রোবটের মতো। হঠাৎ বাম দিকে হাঁটা ধরলো। অরু দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় হাত ছোঁয়াতেই দরজা সামান্য খুলে গেল। মেয়েটার দরজা লাগায় না কেন? কেন কেন তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করে বুঝে উঠতে পারছে না। ভীষণ ইচ্ছে করছে ভেতরে যাওয়া, অরুটাকে একটু দেখবার, কিন্তু শেষ মুহূর্তে নিজের ইচ্ছাটাকে আটকে রাখলো। মাথার দরজা ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। পায়ের শব্দ শুনতে পেতেই চমকে ফিরে তাকিয়ে দেখলো মুস্তাফা সাহেব এসে দাঁড়িয়েছে। চোখ মুখে তার পুকুর জলের মতো শান্ত। মোটেও আশ্চর্য হননি তিনি। তন্ময় মনে প্রাণে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল বাবার প্রশ্নের সম্মুখীন হওয়া, কিন্তু তা হলো না। মুস্তাফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকালো, কিছু বলতে গিয়েও থেমে গেল। বাধ্য ছেলের মতো এগিয়ে গেল নিজের রুমের সামনে। নির্দ্বিধায় ঢুকলো ভেতরে। মুস্তাফা সাহেব দাঁড়িয়ে থেকে ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অজানা ভাবনায় দীর্ঘশ্বাস ফেললেন। এক পর্যায়ে নিচতলায় নেমে নিজের রুমে চলে গেলেন। তন্ময় আবার বেরিয়ে এলো রুম ছেড়ে। আর এক মুহূর্ত সময় চলে গেলে সময় অপচয় করে না। সোজা গিয়ে ঢুকে অরুর ঘরে। ওকে 2 দিন না দেখে সে তৃষ্ণা রীতিমতো। সকালের অপেক্ষা তাকে দিয়ে হবে না, সম্ভব নয়। অরুর ঘরের জানালা খোলা, এসি বন্ধ, ফ্যান ভোবো শব্দ চলছে। বাতাসের স্পর্শে পর্দা উঠছে, বৃষ্টির ছিটে ফোঁটা প্রবেশ করছে জানালা দিয়ে। তন্ময় নিজের পেছনের দরজাটা লাগিয়ে পা বাড়ালো বিছানার দিকে। বিছানার পাশে ল্যাম্পের হলদেটে আলোয় অরুর ঘুমন্ত মুখটা স্পষ্ট। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, নিষ্পাপ দেখতে লাগছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকলো, দেখলো নিখুঁতভাবে। হঠাৎ করে চোখ গেল ওর পাশে। মুহূর্তেই তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হলো। হাত বাড়ালো ফটাফট। ওর হাতের মুঠোয় একটি সাদা শার্ট, তন্ময়ের শার্ট। শার্টটা ধরে পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। অনুভব করলো সর্বাঙ্গ কাঁপছে থরথর। অদ্ভুতভাবে হৃৎপিণ্ড লাফাচ্ছে। ওর দিকে দ্বিতীয়বার আর তাকানোর সাহস দেখালো না। শার্টটা বিছানায় রেখে দ্রুত কদমে বেরিয়ে এলো। দরজাটা আলতোভাবে লাগাতে ভুলল না।